সোফার মধ্যে বসে আছি। পাশেই রিয়ানের দিদা বসা, অন্য পাশে রিয়ানের ছোট ফুপু। সামনে বসে আছে রিয়ানের বড় আর ছোট খালা। নীলা, রিনা, মাইশা মিলে রিয়ানের রুম সাজাচ্ছে। দোলন ভাবি এক কিনারে বসে রাইসাকে খাওয়াচ্ছে। ছাদের রিয়ান, শুভ ভাইয়া, হিমেল, জ্যাক, ঈশান, সিয়াম, ছোট খালার ছেলে মিলে ডাক্তার ডাক্তার দিচ্ছে। দিদা আমার থুতনিটা টেনে বলে, মাশাল্লাহ, তোর থেকে আজ চোখই সরানো যাচ্ছে না, কাউরো নজর না লাগুক। এই বলে আমার নজর তেড়ে দেন। তারপর মুচকি হেসে বলে, বুঝলি রাহেলা, ছোট ফুপু, আমার নাতি এমনই আমার নাতবউয়ের জন্য পাগল না। কিছু তো আছে ওর মধ্যে। দিদার কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে যাই। দিদা এইবার নিজের ব্যাগ থেকে দুটি চিকন সোনার চুড়ি বের করলেন, তার মধ্যে হালকা সরুকাজ করা। দিদা আমার হাতটা টেনে ধরে চুড়িটা পরিয়ে দিতে দিতে বলে, এইটা আমি আমার নাতবউয়ের অনেক আগে থেকে বানিয়ে রেখেছিলাম বুঝলি। আজ যেহেতু আমার নাতবউকে আমি পেয়ে গিয়েছি তাই আজ আমি তোকে দিয়ে দিচ্ছি। এইটা কখনো নিজের হাত থেকে খুলবি না কেমন? আচ্ছা দিদা, সবসময়ই এইভাবে হাসি খুশি থাক। এখন যাও রুমে গিয়ে একটু বিশ্রাম নাও। রিনা, নীলা এইদিকে আয় তো, তোদের ভাবিকে নিয়ে রুমে যা। তখনই হুড় হুড় করে নীলা, রিনা আর মাইশা সোফার রুমে এসে হাজির হল। তারপর আমার সামনে এসে বলে, নীলা ভাবি চল তোমায় নিয়ে যাই। রুম কেমন সাজিয়েছি তা দেখবে না? মাইশা, হ্যাঁ ভাবি তাড়াতাড়ি চল। তুমি আবার আগে রুমে না গেলে তো আমাদের ভাইয়া রুমে আসবে না। দুষ্টু হাসি দিয়ে রিনা, হুফফ তোরাও নাকি শুরু করেছি সেই সব? ভাবি তুমি আসো তো, রেস্ট নিয়ে নাও একটু। আমি কিছু না বলে মুচকি হেসে তাদের সাথে রুমের দিকে অগ্রসর হই। বিছানার এক কিনারে বসে আছি। কিছুক্ষণ আগেই রিনা, নীলা ও মাইশা মিলে আমায় রুমে বসিয়ে দিতে গিয়েছে। ওরা বেশ কিছুক্ষণ ছিল, আমার সাথে দুষ্টুমি করছিল। পরে দিদার ডাক্তার পড়তেই সকলে দৌড়ে পালায়। অতঃপর আমি চোখ বুলিয়ে চারপাশটা দেখতে থাকি। চারদিকটা কাঠগোলাপের ঘ্রাণে মো মো করছে। তার সাথে নাকে এসে বাড়ি খাচ্ছে রক্তগোলাপের মিষ্টি গন্ধ। বিছানার চারপাশটাতে কাঠগোলাপ দিয়ে সাজানো। বিছানার মাঝে লাল গোলাপের নরম পাপড়ি দিয়ে হার্ট শেপ করা। ডাক্তার ড্রেসিং টেবিল ও মেঝেতেও লাল গোলাপের পাপড়ি ছড়ানো। বেশ লাগছে সব কিছু। আমি চুপচাপ বসে আছি। তখনই দরজা খোলার আওয়াজ আসে। আমি চোখ তুলে তাকিয়ে দেখি রিয়ান। রিয়ান দরজা বন্ধ করে সামনে আসে। আমি এইবার দাঁড়িয়ে যাই, তারপর তার সামনে গিয়ে সালাম করতে নেই। আমাকে নিচু হতে দেখেই রিয়ান আমার বাহু দুটো ধরে থামিয়ে দেয়, তারপর আমাকে তার বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরে বলে, রিউ পাখি, তোমার জায়গা আমায় পায় না আমার হৃদয়ে। তুমি আমার এই অসীম হৃদয়কে রেখে পায় কেন যেতে চাচ্ছ? হ্যাঁ? আমি এইবার ধীর কণ্ঠে বলি, নিয়ম বলে তাই। এত নিয়ম তোমায় মানতে হবে না বুঝলে। এই সব নিয়ম অন্যের জন্য হবে কিন্তু আমার রিউ পাখির জন্য না। এখন যাও, ফ্রেশ হয়ে অজু করে আসো। নফল নামাজটা সেরে নেই, আমাকে ছেড়ে দিয়ে। আচ্ছা। মুচকি হেসে আমি লাগেজটা থেকে একটা লাল রঙের সুতি কামিজ নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াই। নামাজ পড়ে উঠতেই রিয়ান বাইরে গিয়ে 2 কাপ কফি নিয়ে আসে আর আমার হাতে 1 কাপ কফি দিয়ে বলে, আজ সারাদিন অনেক ধকল গিয়েছে তোমার উপর দিয়ে, তাই নাও গরম গরম কফি।
ইউ উইল ফিল বেটার। আমি তখন মুগ্ধ নয়নে রিয়ানের দিকে তাকিয়েছিলাম। একটা মানুষ ঠিক কতটা ভালোবাসতে পারলে এতটা কেয়ার করতে পারে তা রিয়ানকে না দেখলে বুঝতেই পারতাম না। যে ভালোবাসাকে আমি একসময় অবজ্ঞা করতাম, আজ আমি এই ভালোবাসার মায়াজালে আবদ্ধ। কখনো ভাবতেও পারিনি যে আমাকে কেউ ঠিক এতটা ভালোবাসবে। রিয়ান আমার দিকে তাকিয়ে বলে, চল বারান্দায় গিয়ে দাঁড়াই। আমিও সম্মতি জানিয়ে তার পিছে পিছে বারান্দায় যাই। এক হাতে কফি নিয়ে বারান্দার একপাশে আমি আর রিয়ান দাঁড়িয়ে আছি। বাইরে হালকা বাতাস বইছে। আকাশটা আজ পরিষ্কার, খানিকটা স্বচ্ছ পানির মতো। তার মধ্যে পিটিপিটি করে জ্বলে উঠছে অসংখ্য ঝিকিমিকি তারা। কিন্তু আজ এই আকাশটা পরিপূর্ণ না। কেন না, রাত আকাশের আসল সৌন্দর্য চাঁদ মামাটাই আজ নিখোঁজ। আমি আনমনে আকাশের দিকে তাকিয়ে আছি। হালকা বাতাসে চুলগুলো দোল খাচ্ছে। চুল ভিজা বলে নিচ দিয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। আমি রিয়ানের দিকে না তাকিয়ে বলি, আজকে আকাশে চাঁদ থাকলে কতটাই না ভালো হতো। সব কিছুই একদম পরিপূর্ণ হতো, তাই না? আমার চাঁদ তো আমার সামনেই। কথাটা শোনার সাথে সাথে আমি রিয়ানের দিকে তাকাই। দেখি তিনি পাশের রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আর ঘোর লাগা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে মধ্যে কফির কাপটিতে চুমুক দিচ্ছে। আমি রিয়ানের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেই। কেন যেন আজ তার দিকে তাকাতে ভীষণ লজ্জা করছে। আমি কিছু না বলে চুপ করেই থাকি। রিয়ান তার কফির মগটা রেলিংয়ের উপর রেখে উপরের দড়ি থেকে তোয়লা নিয়ে আমার কাছে আসে। তারপর আমায় ধরে একটা মিনি চেয়ারে বসিয়ে দিয়ে আমার চুল মুছে দিতে শুরু করে। আর বলতে থাকে, নিজের প্রতি তোমার একটুও খেয়াল নেই তাই না? দেখো চুল দিয়ে কিভাবে পানি পড়ছে। একে তো এত রাতে শাওয়ার নিয়েছ, তার উপর চুলটাও ঠিকমতো মুছোনি। ঠান্ডাটার লাগলে কি করতে? এইবার আমি নিজেকে স্বাভাবিক করে নেই। তারপর বলি, আপনার সেবা উপভোগ করতাম। দুষ্টুমির সুরে। অহোহো, আচ্ছা এই ধান্দা তাই না? তা ম্যাডাক্তার আমি কি সব জায়গায় সেবা করে যাব নাকি? বাইরে রোগীদের সেবা আর বাসায় বউয়ের সেবা। বউয়ের সেবা করা স্বামীর কর্তব্য। বুঝলেম মি সাদাত খান রিয়ান ওরফে মি খারুস। সবই বুঝলাম, কিন্তু এখন এই খারুস নামটা কোথা থেকে উদয় হল? বহুত আগে থেকেই। শুধু মাঝে একটু বেড়াতে গিয়েছিল, এখন আবার এসে পড়েছে। ইউ আর জাস্ট ইম্পসিবল। হে হে। এই নাও, তোমার চুল মুছা হয়ে গিয়েছে। এখন কফিটা শেষ করে ঘুমাতে চল। অনেক রাত হয়ে গিয়েছে, তোমার এখন রেস্ট নেওয়া উচিত। আমি কিছু না বলে রিয়ানকে জড়িয়ে ধরি আর বলি, জানেন রিয়ান, আমি না সত্যি অনেক ভাগ্যবতী যে আমি আপনার মতো একজন জীবনসঙ্গীকে পেয়েছি, যে নাকি নিজের আগে আমার কথা ভাবে। আমাকে নিয়েই তার যত চিন্তা ভাবনা। আপনার মতো করে না ভালোবাসতে পারলেও আপনার থেকে কম ভালোবাসি না আপনায়। ভালোবাসি মি খারুস আপনাকে। রিয়ান এইবার আমার কপালে ভালোবাসার এক ছোঁয়া দিয়ে আমায় আলতো করে জড়িয়ে ধরে বলে, তুমি আমার ভালোবাসা নয়, আমার আসক্তি, যা আমি কখনোই ছাড়তে পারবো না। ভালোবাসা ছাড়া যায় কিন্তু আসক্তি না। তাই তো আমার আসক্তি যে তুমি। মুখে তৃপ্তির হাসি হেসে। রাত ৩:২৯। রিয়ানের ফোনটা ক্রিং ক্রিং করে বেজে চলেছে। রিয়ান আদো আদো চোখে মোবাইলটা হাতে নেয়। মোবাইলটা হাতে নিতেই চোখের সামনে একটি প্রাইভেট নাম্বার ভেসে ওঠে।
রিয়ান এইবার কলটি কেটে গিয়ে একবার রিয়ানার দিকে তাকায়। রিয়ানা ঘাপটি মেরে রিয়ানের বুকে মুখ গুজে শুয়ে আছে। শীতে খানিকটা কুকড়িয়ে আছে, ঠোঁট দুটো উল্টানো। ফেরি লাইটের আলোয় রিয়ানা মুখটা একদম নিষ্পাপ বাচ্চার মতো লাগছে। রিয়ান এইবার রিয়ানার দিকে একটু ঝুঁকে ওর কপালে এক ভালোবাসার স্পর্শ এঁকে ওকে খুব আলতোভাবে পাশের বালিশে শুয়ে দেয়, আর ওর গায়ে একটি চাদর জড়িয়ে দেয়। রিয়ানা গরম উষ্ণতা পেয়ে চাদরটি ভালোমতো আঁকড়ে ধরে। রিয়ান এইবার মোবাইলটি নিয়ে বারান্দায় চলে যায়। তারপর সেই নাম্বারে আবার ফোন দেয়। তারপর গম্ভীর গলায় বলে ওঠে, এনি নিউজ? ফাইন্ড ডাক্তার হিম এস সুন এস পসিবল। গোট ইট। হিংস্র হয়ে রিয়ান জিদে ফোন কেটে দেয়। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তুই যেই হোস না কেন তোকে তো আমি খুঁজে বের করবই। আমার কলিজায় হাত দেওয়ার মতো দুঃসাহস করেছিস তুই। তোর তো আমি যে অবস্থা করব তা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। ইউ হ্যাভ টু পে ফর দিস। রিয়ান। আমি এইবার পিছে ঘুরে দাঁড়াই। রিয়ানাকে আমার সামনে দেখতে পেয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে যাই আমি এইবার সূক্ষ্ম চোখে রিয়ানাকে পর্যবেক্ষণ করতে থাকি। রিয়ানার চোখ দুটোতে এখনো রাজ্যের ঘুম ভর করে আছে। হালকা হেলছেও সে, মাঝে মধ্যে হাইও তুলছে। কপালটা হালকা সংকুচিত করা, কিন্তু চেহারায় তেমন কোনো প্রতিক্রিয়া নেই। এর থেকে রিয়ান কিছুটা নিশ্চিত হয়ে যায় হয়তো বা রিয়ানা কিছু শুনে নেই। এই ধারণাটি আরও বেশি পরিপক্ক হয়ে গেল যখন রিয়ানা বলে ওঠে, আপনি এত রাতে এইখানে কি করছেন? ঘুম ঘুম চোখে রিয়ান এইবার স্বস্তির নিঃশ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে ঠোঁটের কিনারাটা প্রসারিত করে বলে, ঘুম হঠাৎ ভেঙে গেল তাই এইখানে একটু বাতাস খেতে এসেছিল। তুমি কি করছো এইখানে? ঘুমের ঘোরেই আপনার পাশে হাত চলে যায়, সেই জায়গাটা ফাঁকা পেয়ে ঘুমটা ভেঙে যায়। পাশে আপনাকে না পেয়ে খুঁজতে থাকি। বারান্দায় কাউরো কথা বলার শব্দ পেয়ে এইখানে আসি আর আপনাকে পাই। আপনি কি কাউরোর সাথে কথা বলছিলেন? না তো, হালকা গুনগুন করছিলাম আর কি, হয়তো ওইটাই শুনেছ। অহোহো, আচ্ছা। তো আপনি কি এখন ঘুমাবেন নাকি আরও পড়ে? হাই তুলতে তুলতে, না না, এখনই ঘুমাবো, চল। হুহ। অতঃপর রিয়ান রিয়ানাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে শুয়ে পড়ে, আর মনে মনে বলে, আজ একটুর জন্য বেঁচে গিয়েছি। পরের বার থেকে আমায় আরও সাবধান হতে হবে। তা না হলে রিয়ানা যদি এইসব সম্পর্কে কিছু জানে তাহলে কেলেঙ্কারি লেগে যাবে। বেশ চিন্তিত হয়ে ঘড়িতে 8:27 হচ্ছে। চারদিকে সূর্যের তীক্ষ্ণ রশ্মি ছড়িয়ে পড়েছে। পাখিরাও এইবার তাল মিলিয়ে সকালের আহ্বান জানিয়ে শুরু করে দিয়েছে তাদের শুভ সকালের ডাক্তার ক। ব্যস্ত শহরটি ধীরে ধীরে জীবন্ত হতে শুরু করেছে। হালকা বাতাসে বারান্দার নীল পর্দাগুলো হালকা দোল খাচ্ছে। এক মুঠো রোদ এসে উকি দিচ্ছে রুমে। এই নিত্যদিনের সকালটি কেন যেন আজ আমার কাছে বেশ ভিন্ন মনে হচ্ছে। হয়তো রিয়ানের সাথে আমার এই প্রথম সকাল বলে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো মুছছি। পরনে আমার গাঢ় নীল রঙের একটি জামদানি শাড়ি। আয়নার মধ্য দিয়ে একবার রিয়ানের দিকে তাকাই আমি। সে চ্যাপ্টা হয়ে শুয়ে আছে। চুলগুলো কপালে এসে ঘাপটি মেরে বসে আছে। দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। ঘুমাচ্ছেও বাচ্চাদের মতোই। সেই ফরজের নামাজ পড়ে যেই ঘুম দিল আর তার উঠার নাম গন্ধ নেই।
আমি এইবার তার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে চুলগুলো ভালোভাবে মুছে তৈলাটা বারান্দায় মেলে আসি। তারপর রুমে এসে 2 মুঠ গাঢ় নীল রঙের রেশমি চুড়ি দিয়ে নিজের হাত দুটো সাজিয়ে ফেলি। এর উপরে দিদার দেওয়া চুড়িটা পরে নেই। গলায় চিকন একটা সোনার চেইন পরে নেই। অনামিকা আঙুলে এঙ্গেজমেন্ট রিংটি পরে ফেলি। তারপর চুলগুলো আছড়ে নিতে থাকি। তখনই কেউ এসে আমার কোমর জড়িয়ে ধরে আর আমার কাঁধে থুতনি রাখে। আমি চট জলদি আয়নায় তাকাই। তাকিয়ে দেখি রিয়ান। আমি রিয়ানের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলি, গুড আফটার মর্নিং মি খারুস। রিয়ান আমার কাঁধে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, গুড আফটার মর্নিং রিউ পাখি। তো জনাবের ঘুম এতক্ষণে ভাঙল? তা আরেকটু ঘুমাতেন। এত তাড়াতাড়ি উঠলেন কেন? যার এত সুন্দর বউ থাকে সে কি আর এতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে বল? ইনোসেন্ট ফেস করে। পাম দেওয়া হচ্ছে তাই না? তা আমি সকাল সকাল পাম দেওয়ার মানে কি? বলুন বলুন। কিছু না, বলে আমার চুলে মুখ গুজে। সকাল সকাল এইসব কি শুরু করেছেন? ছাড়ুন আমায় বলছি। রিয়ান এইবার আমার চুল থেকে মুখ সরিয়ে বলে, তাহলে কি তুমি রাতে এইসব করার পারমিশন দিচ্ছ? দুষ্টু হাসি দিয়ে। রিয়ানন লজ্জায় একদম লাল হয়ে। রিয়ান এইবার আমায় ছেড়ে দিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে আমার গাল দুটো টেনে বলে, ঈশ্বর আমার লজ্জাবতী রে। ঠিকই বলেছে কবি, লজ্জা নারীর ভূষণ। আজ তা দেখেও নিলাম। তা পারমিশন আছে তো? আমি এইবার রিয়ানের বুকে কিল ঘুষি দিয়ে বলি, আপনি না অনেক বাজে। রিয়ান আমার হাত দুটো ধরে বলে, হাম তো তুমোহারে পেয়ার ম্যায় পহলে সে হি ঘায়েল হ্যায়, আব ওর কিটনা ঘায়েল কারনা চাহতি হো হামে। আমি এইবার লজ্জায় রিয়ানের বুকে মুখ লুকাই। রিয়ান এইবার আমায় তার কাছ থেকে সরিয়ে দিয়ে আমার চোখ দুটো বন্ধ করে দেয় আর বলে, আই হ্যাভ সামথিং ফর ইউ সো ডাক্তার এন্ড ওপেন ইউর আইস। এই বলে রিয়ান আমার চোখ ছেড়ে একটু দূরে সরে যায়। মনের ভিতরে কেমন যেন উত্তেজনা কাজ করছিল, সাথে কৌতূহল, যার ফলে চোখ বন্ধ করে রাখার মতো ছোট একটি কাজ যেন অসহ্যনীয় লাগছিল। তাই আমি আমার কৌতূহলটি দূর করতে হালকাভাবে চোখ খোলার চেষ্টা করি। ঠিক তখনই রিয়ান বলে ওঠে, নো চিটিং রিউ পাখি, কড়া গলায়। রিয়ানের কণ্ঠ কানে আসতেই আমি চটজলদি চোখ বন্ধ করে ফেলি। রিয়ানের এমন কড়া গলায় আমি বেশ ভয় পেয়ে যাই। কয়েকবার বুকে থু থু দিয়ে নেই। কিছুক্ষণের মধ্যেই রিয়ান এসে আমার সামনে দাঁড়ায়। তারপর বলে, এইবার চোখ খুলো। আমি এইবার দ্রুত চোখ খুলে ফেলি। চোখ খুলতেই রিয়ান আমার সামনে একটা ছোট বক্স সামনে তুলে ধরে। বক্সের মধ্যে একটু ছোট প্লাটিনামের নাকফুল। নাকফুলটি ফুলের আকৃতির। আমি এইবার অবাক চোখে রিয়ানের দিকে তাকাই। শুনেছিলাম বিয়ের প্রথম রাতে নাকি বউকে কিছু উপহার দিতে হয়, তাই এইটা তোমার জন্য এনেছিলাম। কিন্তু কালকে এইটা দিতে মনে ছিল না, তাই এখন দিচ্ছি। পছন্দ হয়েছে? অনেক বেশি। মিষ্টি একটি হাসি উপহার দিয়ে। আমি পরিয়ে দেই? জিজ্ঞেস করতে হয় নাকি? দেন। রিয়ান এইবার আমার নাকে সেই নাকফুলটি নাকে গেঁথে দেয়। অতঃপর আমি বাকিটা পরে নেই। আয়নায় তাকিয়ে দেখি নাকফুলটি বেশ মানিয়েছে আমায়। আমি রিয়ানের দিকে তাকিয়ে বলি, কেমন লাগছে? সামথিং ইজ মিসিং। কি? রিয়ান পিছন থেকে আমার আঁচলটা টেনে নিয়ে এসে আমার মাথা ঘুমটা দিয়ে বলে, নাও পারফেক্ট। তোমাকে এখন একদম বউ বউ লাগছে।
আমি কিছু না বলে রিয়ানের দিকে তাকিয়ে এইবার মিষ্টি একটি হাসি উপহার দেই। তখনই দরজায় ডাক্তার ক পড়ে। দোলন ভাবি ডাক্তার কছে। আমি মাথায় ঘুমটা ভালোভাবে টেনে দরজা খুলতে চলে যায় আর রিয়ান তোয়লা নিয়ে ওয়াশরুমে চলে যায়। সোফার রুমে বসে আছি। আশেপাশের বিলডাক্তারের সকল আন্টিরা এসেছে আমাকে দেখতে। তারা সকলেই আমার প্রশংসা করে চলেছে। দেখার পর্ব শেষে অনেকেই হাতে কিছু বকশিস স্বরূপ ধরিয়ে দিচ্ছে। কয়েকজন আন্টিরা পাশে বসেই দিদা ও ছোট ফুপুর সাথে কথা বলছে। বড় খালা আর ছোট খালা মিলে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছে। দোলন ভাবিও রাইসাকে খাওয়াতে ব্যস্ত। আর বাদ বাকি ছেলেরা এখনো ঘুমাচ্ছে। নীলা, রিনা আর মাইশা মিলে রুমে বসে গল্প করছে। কিছুক্ষণ আগেই রিয়ান নাস্তা করেই হসপিটালের কিছু কাজে বেরিয়ে যায়। আমি সেই আগের ন্যায় সকলের মাঝে চুপচাপ বসে থাকি। দিদার সেই দিকে খেয়াল হয়ে নীলা ডাক্তার ক দেয় আর আমায় নিয়ে যেতে বলে। অতঃপর নীলা এসে আমায় রুমে নিয়ে যায়। নীলার পিছু পিছু রিনা আর মাইশাও রুমে আসে। তারপর নীলা আর মাইশা দুইজনে মিলে আমার সাথে গল্প করা শুরু করে। মাঝে মধ্যে রিনাও কথা বলতে থাকে। এর মধ্যে মাইশা বলে, ভাবি চল না তোমার বিয়ের গিফটগুলো খুলে দেখি কে কি গিফট দিয়েছে। আমার না গিফটের রেপিং খুলতে অনেক বেশি ভালো লাগে। তখনই রিনা ধমকের সুরে বলে, এইসব কি মাইশা? ভাবিকে দেওয়া গিফটগুলো তুই কেন খুলে দেখবি? এইটা বাজে স্বভাব, তুই জানিস না? আমি এইবার রিনাকে বলি, রিনা তুমি ভুলে যাচ্ছ মাইশা তো এখন সবে মাত্র কিশোরী। তাই ওর মধ্যে কৌতূহলতা আমাদের থেকে বেশি কাজ করবে, এইটাই স্বাভাবিক। ওকে এইভাবে বকাটা একদমই ঠিক নয়। রিনা বিষয়টা বুঝতে পেরে বলে, আচ্ছা ভাবি। মাইশা যাও গিফটগুলো নিয়ে আসো, আমরা সবাই একসাথে মিলেই গিফটগুলো খুলব কেমন? মাইশা এইবার উত্তেজিত হয়ে বলে, ইয়ে, ইউ আর দ্য বেস্ট ভাবি ইন দ্য ওয়ার্ল্ড, ডাক্তার লাভ ইউ। এই বলে দৌড়াক্তার দেয় গিফটগুলো আনতে। সাথে নীলাকেও নিয়ে যায়। অতঃপর গিফটগুলো এনে চারজনে মিলে খুলতে শুরু করি। আমি আসলে একটা গিফট হাতে নিয়েই নেড়ে চেড়ে দেখছি আর বাদবাকিগুলো নীলা আর মাইশা খুলছে। রিনা শুধু বসে বসে দেখছে। আমি গিফটটা খুলছিলামই তখনই নজর যায় পাশে পড়ে থাকা ছোট গিফটটির দিকে। তার রেপিং পেপারটি সবগুলো থেকে বেশ ভিন্ন। রেপিং পেপারের গায়ে কঙ্কালের প্রিন্ট বসানো, যার জন্য সহজে নজর কেড়ে নিতে সক্ষম হয় এইটি। আমি সেটি হাতে নিয়ে দেখি উপর একটা চিঠি ভাঁজ করে দেওয়া। আমি সেটি খুলে পড়তে শুরু করি। তাতে লিখা, প্রতিটা মেয়ের স্বপ্নবধূ সাজা। আর সেই সাজেই যখন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় তখন সে হয় সবচেয়ে দুর্ভাগা। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত যখন জীবনের শেষ মুহূর্তে পরিণত হয়, ঠিক তখনই বোঝা যায় জীবনের মর্ম। কথাটি পড়ার সাথে সাথে আমার বিয়ের দিন হওয়া ঘটনাটির কথা মনে পড়ে যায়। মনে পড়ার সাথে সাথেই আমার শরীরটা কাঁটা দিয়ে ওঠে। এইবার আমার এই রেপিং পেপারে নিচে থাকা জিনিসটির প্রতি কৌতূহল কয়েকগুণ বেড়ে যায়। আমি এইবার দ্রুত হাতে রেপিং পেপারটা খুলতে শুরু করি। এরপর আমি যা দেখি তাতে আমি ভয় চিৎকার করে উঠি, আয়া আয়া। আমি এইবার দ্রুত হাতে রেপিং পেপারটা খুলতে শুরু করি। এরপর আমি যা দেখি তাতে আমি ভয় চিৎকার করে উঠি, আয়া আয়া। আমার চিৎকার শুনে নীলা, মাইশা আর রিনা চমকে ওঠে আর উত্তেজিত হয়ে জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে? কি হয়েছে? আমি কিছু না বলেই আমার হাতে থাকা জিনিসটা দূরে ছুঁড়ে মারি। মাইশা তা দেখে কৌতূহলের বশে সে নিচে নেমে সেই জিনিসটা হাতে নেয়।
তারপর মাইশাও ভয় পেয়ে চিৎকার করে ওঠে। আমার চিৎকার শুনে ইতিমধ্যে দিদা, ছোট ফুপু, বড় আর ছোট খালা রুমে এসে পড়ে। দরজায় থাকতেই মাইশার চিৎকার শুনে তারা আরো ভয় পেয়ে যায়। তারা দ্রুত রুমে এসেই জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে? চিৎকার কেন করলি তোরা? দিদা আমার কাছে এসে আমার চিৎকার করার কারণ জানতে চাইল, কিন্তু আমার গলা দিয়ে কথা বের হচ্ছিল না। ভয় আমার হাত পা থরথর করে কাঁপছিল। দিদা এইবার নীলা আর রিনাকে জিজ্ঞেস করে, কিন্তু ওরা কিছু না জানায় কিছু বলতে পারছিল না। তাই সকলেই এইবার মাইশার কাছে যায় আর মাইশাকে জিজ্ঞেস করতে থাকে। মাইশা তখন কাপা কাপা হাতে মাটিতে পড়ে থাকা জিনিসটির দিকে ইশারা করে। সবাই এইবার সেই দিকে তাকিয়ে আটকে ওঠে। মেঝেতে একটি পুতুল পড়ে আছে। পুতুলটিকে বধূর মতো সাজানো হয়েছে, ঠিক একদম রিয়ানার বধূ সাজের মতো। সেই পুতুলটির শরীর রক্তে রঞ্জিত, একটা চোখ উবরে ফেলা হয়েছে, শরীরের বিভিন্ন জায়গা কাচের মতো টুকরা বসানো। কতটা না বিভৎস লাগছে এইটিকে দেখতে, যে কেউ দেখলে ভয় কাঁপতে থাকবে। তার উপর যখন এইটি নির্দিষ্ট কাউকে নির্দেশ করে আর সে বুঝতে পারে, তখন তার ভয়টা ঠিক কত গুণ বেড়ে যায় তা সকলের ভাবনার বাইরে। দিদা এইবার দ্রুত সার্ভেন্টদের ডাক্তার দিয়ে সেটি সরিয়ে ফেলে, তারপর রিয়ানার কাছে গিয়ে বসে আর ওকে মাথা হাত রেখে বলে, তুই এত ভয় পাচ্ছিস কেন বল? এইটা হয়তো কেউ মজা করে এমনটা করেছে। তুই ভয় পাইস না কেমন? এই রাহেলা যাত 2 গ্লাস কুসুম গরম পানির মধ্যে লবণ মিশিয়ে আনত। বাচ্চা দুটো বেশ ভয় পেয়েছে। রাহেলা ফুপু দ্রুত রান্নাঘরে 2 গ্লাস লবণ ভেজা পানি নিয়ে আসে। 1 গ্লাস আমাকে ধরিয়ে তিনি মাইশার কাছে যান। মাইশাকে তার মা মানে ছোট খালা আগলে রেখেছেন। মাইশাকে গ্লাসটা দিয়ে সেও মাইশার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তখন রাহেলা ফুপু দিদাকে বলে, ভাগিস মা, মেহমানরা 5 মিনিট আগেই চলে গিয়েছিল, তা না হলে এইসব দেখলে কি কানা ঘুষাই না শুরু করত। তখন দিদা এইবার রেগে গিয়ে বলে, তুই চুপ করত। নিজের তো আক্কেল জ্ঞান নাই, তার উপর আসছে বাইরের মানুষদের কি বলতো তা ভাবতে। মা আমি তো চুপ থাকতে বলেছি না তোকে? তুই যা তো রুম থেকে। আর নাসরিন, ছোট খালা, শুনো, তুমি মাইশাকে নিয়ে রুমে যাও, ওকে ঘুম পাড়িয়ে দাও। ঘুমালে সবকিছু ভুলে যাবে। আচ্ছা খালাম্মা। এই বলে তিনি মাইশাকে নিয়ে যায়। বড় খালা অনেক আগেই নীলা আর রিনাকে নিয়ে বেরিয়ে গিয়েছে। সে চায়নি তারা দুইজন এমন এক পরিবেশে থাকুক। ছোট ফুপুও আস্তে করে বেরিয়ে যায়। দিদা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এখনো ভয় করছে? আমি কিছু বলতে না পেরে শুধু মাথা দুলিয়ে হ্যাঁ সূচক উত্তর দেই। তা দেখে তিনি বলে, আচ্ছা আগে পানিটা খা, ভালো লাগবে। আমি চুপচাপ তার কথা শুনে পানিটা খেয়ে নেই। দিদা তা দেখে মুচকি হেসে বলে, এই তো আমার সোনা বাচ্চাটা। তা এখন একটু ঘুম দে, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আর এখন ভুলেও ওইসবের কথা ভাববি না। দুঃস্বপ্ন মনে করে ভুলে যা। কেউ হয়তো বা মজার করার উদ্দেশ্যেই এমনটা করেছে, তাই এইটা নিয়ে এত ভেবে লাভ নেই। যত এইটা নিয়ে ভাববি তত শুধু দুশ্চিন্তা বাড়বে, বুঝলি? আমি এইবারও শুধু মাথা দুলাই আর শুয়ে পড়ি। দিদা আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর গল্প করতে থাকে। তার গল্পগুলো বেশ ভালোই লাগছিল। মনের ভিতর থেকে আস্তে আস্তে ভয়ের রেশটা কেটে যাচ্ছিল। একসময় তার গল্পগুলো শুনতে শুনতেই ঘুমের দেশে তলিয়ে যাই।
বিকেলে সকলের সাথে মিলে ডাক্তার ডাক্তার দিচ্ছি। ছোট বড় সবাই আছে এইখানে। হাসি ঠাট্টায় মেতে উঠেছে সবাই। এক একজন সকলের ছোটবেলার মজার ঘটনাগুলো বলে যাচ্ছে। যার কথাটা বলা হচ্ছে সে তো লজ্জায় শেষ, আর বাকিগুলো ইচ্ছে মতো তার মজা নিচ্ছে। বলতে গেলে এক প্রকার ঘরোয়া রেগিং চলছে। এদের সাথে গল্প করতে করতে সকালের কথাটা যেন প্রায় ভুলেই গিয়েছি। দিদা সকলকে কড়া নির্দেশ দিয়েছেন যেন কেউ সকালের কথা আর না উঠায়। এইভাবেই আমি আর মাইশা ভয় পেয়ে আছি। তাই আমাদের মন থেকে সে ভয় দূর করতে এদের যত প্রচেষ্টা। আমাদের দুইজনকে ভুলিয়ে হাসি খুশি রাখাটাই তাদের প্রধান উদ্দেশ্য। আসলেই এমন ফ্যামিলি পাওয়াটা খুবই কঠিন। কেউ ঘরের নতুন বউয়ের জন্য ঠিক এতটা করে না। এদের সাথে ডাক্তার ডাক্তার দিতে দিতে সন্ধ্যা নেমে আসে। হাসি মজার মধ্যে কত দ্রুত যে সময় পার হয়ে গেল তা বুঝাই যায়নি। মাগরিবের আজান কানে আসতেই সকলে যার যার রুমে চলে যাই। আমিও রুমে এসে নামাজটা পড়ে ফেলি। এর কিছুক্ষণ বাদেই রিয়ান চলে আসে। রিয়ান ক্লান্ত হয়ে এসে বিছানায় ধপ করে শুয়ে পড়ে। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। আমি রিয়ানের জন্য ঠান্ডাক্তার পানি নিয়ে আসি। রিয়ান এইবার উঠে সেই পানিটুকু খেয়ে নেয়। আমি তার দিকে তাকিয়ে বলি, যান ফ্রেশ হয়ে আসেন। ওয়াশরুমে আপনার তোয়েলা, গেঞ্জি আর ট্রাউজার রেখে এসেছি। বাহ, একদিনেই দেখি একদম পারফেক্ট গিন্নি হয়ে গিয়েছ। বেশ ভালোই লাগছে এখন, আসলেই মনে হচ্ছে যে আমি বিয়ে করেছি। মুচকি হেসে, হ্যাঁ তা তো করেছেনই। একবার নয় দুইবার। বুঝলেন, তাতে কি করেছি তো একজনকেই। কিন্তু প্রথম বিয়েতে তো আর সংসার করিনি। সংসার করছি তো মাত্র 20 ঘন্টা 37 মিনিট 53 সেকেন্ড ডাক্তার 49 ন্যানোসেকেন্ড ডাক্তার ধরে। মুখে প্রশান্তির হাসি ঝুলিয়ে। রিয়ানের কথায় আমার চোখগুলো মার্বেলের মতো বড় হয়ে যায়। আমি এইবার বলি, আল্লাহ, আপনি এত হিসাব করে রেখেছেন? মানে ন্যানোসেকেন্ড ডাক্তার কিভাবে? বিস্ময়কর চোখে। রিয়ান এইবার আমার কাছে এসে আমার নাক ধরে টেনে বলে, যাকে কেউ নিজের থেকে বেশি ভালোবাসে তার কাছে সেই মানুষটির সাথে কাটানো প্রত্যেকটা মিনিটের হিসাব থাকে। আর সেখানে তো তুমি আমার ভালোবাসা না, আমার আসক্তি। সেই হিসাবে তো ন্যানোসেকেন্ড ডাক্তার কি এর কমের হিসাবও যদি রাখতে পারতাম তাও রাখতাম। আপনি যে একটা পাগল তা কি জানেন? হ্যাঁ জানি, কিন্তু এই পাগলটা শুধু একজনের জন্যই পাগল, আর তার নাম হলো রিউ পাখি। আমার পাগলামি তোমাতেই শুরু আর তোমাতেই শেষ। আর এই পাগলামি যে ঠিক কোনো পর্যায় পর্যন্ত যেতে সেটার তোমার কোনো ধারণাই নাই। নেশাগ্রস্ত কণ্ঠে, পাগল একটা। এখন যান ফ্রেশ হয়ে আসুন। হুহ। রাতে খাওয়া শেষে যে যার রুমে শুয়ে পড়েছি। কালকে যেহেতু বৌভাত তাই সকালে অনেক কাজ আছে, যার জন্য সকলেই আগে ভাগে শুয়ে পড়েছে। আমিও রুমে এসে ঘুমোবার প্রস্তুতি নিচ্ছি। শাড়িটা বদলিয়ে কামিজ পরে নিয়েছি। এখন আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আঁচড়িয়ে বেনুনি করার প্রস্তুতি নিচ্ছি। রিয়ান তখন পিছন থেকে এসে জড়িয়ে ধরে আমার কাঁধে থুতনি রেখে বলে, কালকের জন্য তোমার সকল কিছু কিন্তু রে ডাক্তার। কাবার ডাক্তার রাইট সাইটে, কিন্তু আমি সব রেখে দিয়েছি। তুমি সবকিছু দেখে বুঝে নিও। আর কালকে সকাল সকালই মেকআপ আর্টিস্টরা এসে পড়বে কিন্তু, তাই এর আগেই নাস্তা করে নিও। আর আমি রিয়ানকে আর বলতে না দিয়ে বলি, ব্যাস রিয়ান, আমি একসাথে কত কিছু কিভাবে মনে রাখব? অবাক হয়ে, রাখতে হবে।
সকাল থেকে ব্যস্ত থাকব আমি। তোমার ব্যাপারটা ভালো মতো দেখতে পারবো না, তাই আগে থেকেই তোমাকে বলে দিচ্ছি। গাল টেনে। আমাকে নিয়ে আপনার এত চিন্তা? আমি তো আস্তে আস্তে আপনার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি রিয়ান। এখন তো ভয় হচ্ছে যদি কোনো সময় আপনার থেকে দূরে চলে যাই, আর তখন আমি আর কিছু বলতে পারলাম না। রিয়ান আমার মুখ চেপে ধরে বলে, আমায় ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। এমকি তুমি আমায় ছাড়তে চাইলেও আমি তোমায় আমাকে ছাড়তে দিব না। আগেই বলেছি তুমি আমার ভালোবাসা না আমার আসক্তি। ভালোবাসাও একসময় ছাড়া যায়, কিন্তু আসক্তি কখনো ছাড়া যায় না। তাই তুমি কখনোই আমি ছাড়া হবে না। গম্ভীর কণ্ঠে। অতঃপর সে হাতটা সরিয়ে নেয়। বুঝেছি। আমিও প্রমিস করছি আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। সবসময় আপনার আসক্তি হয়ে পাশে থাকব। মুচকি হেসে, হুম। এই বলে রিয়ান অভিমান করে সরে যেতে নিলে আমি খপ করে তার বা হাতটা ধরে ফেলি আর জোরে টান দেই। সাথে সাথে রিয়ান চমকে ওঠে। আমি হাতে টান দিতেই রিয়ানের হাতের চামড়াটা কিছুটা কুঁচকিয়ে আসে। তা দেখে আমি বিস্ময়কর চোখে সেই দিকে তাকিয়ে থাকি। রিয়ান হাতটা সরিয়ে নিতে চাইলে আমি এইবার টেনে বসি। তারপর জায়গাটা ধরতেই বুঝে যাই এইটা ফেক স্কিন। রিয়ান এইবার চেঁচিয়ে উঠে, কি করছো কি? হাত ছাড়। আপনি হাতে ফেক স্কিন পরে আছেন কেন? কি লুকাতে চাচ্ছেন? কিছু না। তুমি হাতটা ছাড়। আমি এইবার কিছু না বলে একটানে ফেক স্কিনটা খুলে ফেলি আর সাথে সাথে আমার চোখের সামনে সেই ছুরি দিয়ে খোদাই করে লেখা রিয়ানা নামটি ভেসে ওঠে। আমি কিছু না বলে একটানে ফেক স্কিনটা খুলে ফেলি। সাথে সাথে আমার চোখের সামনে সেই ছুরি দিয়ে লেখা রিয়ানা নামটি ভেসে ওঠে। আমি এইবার অবাক চোখে রিয়ানের দিকে তাকিয়ে। রিয়ানের চোখ মুখ দেখে তার হাবভাব বোঝা যাচ্ছে না। তার বর্তমান অবস্থা এখন কেমন তা বুঝতে না পেরে আমি এইবার চোখ নামিয়ে নেই। তারপর কাপা কাপা হাতে রিয়ানের বা হাতে লিখা আমার নামটি আলতোভাবে স্পর্শ করি। ক্ষতটা যে বেশ পুরনো তা না, আবার বেশ নতুনও না, মাঝামাঝির অবস্থায়। তার হাতে আমার নামটি ছুঁয়ে দিতেই আমার বুক কেঁপে ওঠে। ক্ষতটা বেশ গভীর। হুট করে আমার চোখ বেয়ে পানি পড়তে থাকে। তা দেখে রিয়ান উত্তেজিত হয়ে পড়ে আর ঝটপট আমার চোখের পানি মুছে দিতে থাকে। এই তোমাকে না বলেছি তোমার চোখে যাতে আমি আর কখনো পানি না দেখি। বারবার আমার বলার সত্ত্বেও তুমি কেন আমার কথা শুনো না? আমি কিছু না বলে রিয়ানকে টেনে নিয়ে গিয়ে বিছানায় বসাই আর দ্রুত ফার্স্ট এইডাক্তার বক্স বের করে তার সামনে গিয়ে বসি। তারপর তার হাত আমার কোলে নিয়ে হক্সিসোল বের করে তা হালকা তুলায় লেগিয়ে আলতোভাবে রিয়ানের হাতটা ক্লিন করতে থাকি। মাঝে মধ্যে 2-1 ফোঁটা জল গড়িয়ে পড়তে থাকে। নিজের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বুকের বা পাশে কেমন এক চিনচিন ব্যথা অনুভব করছি, কিন্তু মুখে আমার টু শব্দ পর্যন্ত নেই। রিয়ান এইবার কিছুটা ধমকের সুরে বলে, কথা বলছো না কেন? স্পিক আপ ডাক্তার মিট। আমি এইবার রেগে গিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলি, কি বলবো আমি? হ্যাঁ, কি বলবো? নিজেকে আঘাত দিয়ে আমার নাম লিখার মানেটা কি? বলুন। রিয়ান এইবার ছোট ছোট চোখ করে শান্তভাবে বলে, তোমাকে কষ্ট দেওয়ার শাস্তি এইটা। মানে? আমাকে আপনি আবার কবে কষ্ট দিল না? অবাক হয়ে। তোমার গায়ে আমি হাত তুলেছিলাম, কষ্ট দিয়েছিলাম। আমার জন্য তোমার চোখে পানি এসেছিল, এর শাস্তি তো আমার প্রাপ্য ছিলই। কিন্তু শাস্তিটা আমি তোমার নামে নিজেকে দিতে চেয়েছিলাম।
চেয়েছিলাম যাতে শাস্তিটা এমন হোক যা বারবার আমাকে আমার ভুলের কথা মনে করিয়ে দিক। আর তাই আমি এই শাস্তিটাই বেছে নিয়েছিলাম। কিন্তু এইটির একটি ভালো দিক আছে। জানো তা কি? তা হলো তোমার নামটি এখন তুমি হয়ে চিরতরের জন্য আমার শরীরের সাথে মিশে গিয়েছে, যা চাইলেও কেউ মুছে ফেলতে পারবে না। হৃদয় তো তুমি আছোই, সাথে এখন পুরো আমিটাতেও তুমি। ভালোবাসি তোমায় রিউ পাখি। এইটা ভালোবাসা নয়, পাগলামি। সাইকোনেস। হ্যাঁ, এইটা পাগলামি, কিন্তু ভালোবাসার পাগলামি। যে ভালোবাসায় পাগলামি নেই সেটা ভালোবাসার কাতারে পড়ে না। আর এইখানে তো আমার এইটি আসক্তিময় ভালোবাসা। এইখানে তো শতগুণ বেশি পাগলামি থাকবে। আমার ভালোবাসা যে সাধারণ নয়, এইটি সবার থেকে আলাদা। আমার ভালোবাসার সকল পাগলামি তোমার প্রতি আমার ভালোবাসাকে নির্দেশনা করে। তোমার জন্য আমি পাগলামির সকল মাত্রা ছাড়িয়ে যেতে পারি। শান্ত ভঙ্গিতে কথাটি বললেও এর মধ্যে লুকিয়ে ছিল এক রাস হিংস্রতা, যা রিয়ানার ধারণার বাইরে। পাগলামো ছাড়া যদি ভালোবাসাই না হয়, তাহলে তো আমার ভালোবাসাও ভালোবাসা নয়। আপনি যেহেতু আমায় ভালোবেসে পাগলামির সকল মাত্রা ছাড়িয়ে যেতে পারেন, সেহেতু আমিও পারব। আপনার মতো এত ভালোবাসতে না পারলেও কম বাসব না। মুচকি হেসে এই বলে আমি ফার্স্টেই ডাক্তার বক্স থেকে একটা ছোট ছুরি বের করে হাতে নিয়ে নেই, তারপর আমার বা হাতে ধরি। রিয়ান তা দেখে কিছু বলতে নিবে তার আগেই আমি কাঁপা কাঁপা হাতে ছুরিটি নিজের বা হাতে চালিয়ে দেই আর লিখতে শুরু করি। রিয়ান দ্রুত এসে আমার কাছ থেকে ছুরিটি নিয়ে দূরে ফালিয়ে দেয় আর উত্তেজিত হয়ে ওঠে। আমাকে টেনে বিছানায় বসিয়ে আমার হাতটা তার কোলে নিয়ে রক্ত পরিষ্কার করতে থাকে। রিয়ান এমন প্রতিক্রিয়া করছে যেন আঘাতটা আমি না সে নিজে পেয়েছে। তার চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট। সে ধরা কণ্ঠে বলে, এইটা তুমি কি করলে রিউ পাখি? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? ডাক্তার, এইসব পাগলামি তোমায় করতে কে বলেছে? তোমার ভালোবাসাই আমার জন্য যথেষ্ট। এর চেয়ে বেশি আমি কিছু চাই না। জানো, তোমার এই আঘাত আমার হৃদয়ে হাজারো আঘাত করে চলেছে। আঘাত তোমার হাতে হলেও ব্যথাটা আমার করছে। সহ্য হচ্ছে আমার এই সব। এতই যখন বুঝেন, তাহলে আপনি কেন এমনটা করলেন? কাউকে শুধু নিজের সবটা দিয়ে ভালোবাসলেই হয়। এমন পাগলামোর প্রয়োজন হয় না। আর আপনার ভালোবাসা আমার কাছে এইভাবেই সকলের থেকে আলাদা। এর জন্য আপনাকে পাগলামো করে নিজের ভালোবাসাকে আলাদা করতে হবে না। আপনি কি জানেন, আপনার হাতে সেই ক্ষতটা দেখে ঠিক এমনই অবস্থা হয়েছিল। আপনি এখন যে অবস্থায় আছেন, ঠিক তেমন অবস্থায় আমি একটু আগে ছিলাম। সেই ক্ষতটা আপনার হাতে হলেও আমার বুকের ভিতর সেটির রক্তক্ষরণ হচ্ছিল। রিয়ান কিছুক্ষণ আমার মুখের পানে তাকিয়ে থাকে। তারপর মনে মনে বলে, তুমি আর আমি এক না রিয়ানা। তোমার ভালোবাসা সাধারণ হলেও আমারটা সাধারণ নয়। কেন? আমার ভালোবাসা আসক্তিময়। আর আমার এই আসক্তি ভালোবাসা যে কেমন তা বুঝা বড় দায়। আমার ভালোবাসা যেমন বিষাক্ত তেমনি অমৃত। আমার ভালোবাসার ধরন যে সকলের ধারণার বাইরে। রিয়ানকে কিছু না বলতে দেখে আমি বলি, কি হলো রিয়ান, কিছু বলুন। রিয়ান এইবার এক দীর্ঘ শ্বাস নিয়ে বলে, কিছু না। তুমি যা বলেছ বুঝতে পেরেছি। এখন তোমাকে আর এইসব নিয়ে ভাবতে বলে না। যা হওয়ার হয়ে গিয়েছে, এখন তুমি তা সব ভুলে যাও আর শুয়ে পড়। এই বলে রিয়ান আমার হাতে সেভলন ক্রিম লাগিয়ে উঠে বারান্দায় চলে যায়। আর আমি তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস নেই। রিয়ান আকাশের পানে তাকিয়ে আছে। আকাশটা আজ একদম নিস্তেজ।
আকাশে নেই কোনো তারার মেলা, নেই কোনো চাঁদ মামার স্নিগ্ধ হাসি। মেঘেরাও ক্লান্ত হয়ে স্থির হয়ে ঝিমুচ্ছে। বাতাস যেন আজ আলসামি করে একটি কোণায় গিয়ে বসে আছে, যার জন্য ঝাপসা গরমটা একদম ঝেঁকে ধরেছে। ইতিমধ্যে রিয়ানের মাথায় বিন্দু বিন্দু ঘাম এসে ভিড়ও জমিয়ে দিয়েছে। গেঞ্জির সাইডাক্তার হালকা ঘামে ভিজে গিয়েছে, কিন্তু তাতে রিয়ানের ভ্রু ক্ষেপ নেই। সে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে, মনের কথাগুলো চাপা দেওয়ার চেষ্টা করে চলেছে, কিন্তু প্রতিবার ব্যর্থ হচ্ছে। সে মনে মনে বলতে থাকে, আমার ভালোবাসা যে সকল হতে আলাদা তা তুমি কেন বুঝো না? নিজেকে তোমার মাঝে বিলীন করে যে আমি শান্তি পাই তা তুমি কখনো বুঝবে না। তুমি শুধু লেখার পিছে কষ্টটাই দেখলে, আমার ভালোবাসা দেখলে না। তোমাকে আমি নিজের জন্য আঘাত করার অনুমতি দেইনি, কিন্তু নিজের বেলায় ঠিকই নিয়েছি। কেন না তোমার আর আমার ভালোবাসা এক না? যদি কখনো তুমি ঠিক আমার মতো করে ভালোবাসতে পারো, আমার মতো ভালোবাসায় আসক্ত হতে পারো, তখন বুঝবে এই পাগলামোর মানে কি। তখন তুমিও বলবে তোমার আসক্তি যে আমি। কিন্তু আদৌ কি সেই দিন আসবে? শেষের প্রশ্নটা করে রিয়ান এক দীর্ঘ শ্বাস নিল। তারপর রিয়ান পিছে ঘুরতে নিলেই আমি এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরি আর বলে, আমি জানি রিয়ান, আপনার ভালোবাসা মাত্রাতিরিক্ত, অনেক বেশি ভালোবাসেন আমায়। সকলে নিজের ভালোবাসার যা না করে তার চেয়ে দ্বিগুণ করেন আপনি শুধুমাত্র আমার জন্য। কতজনই বাপারে নিজের ভালোবাসার মানুষের নাম নিজের হাতে লিখতে। আমি কৃতজ্ঞ আপনাকে পেয়ে। কিন্তু জানেন কি, ভালোবাসার মানুষটা যদি নিম্নতম আঘাতও পায় না, তাহলে একদম হৃদয়ে গিয়ে লাগে। আমার বেলায়ও ঠিক তাই হয়েছে। তাই তখন এমন রিয়েক্ট করেছিলাম। আপনার ভালোবাসার গভীরতা ঠিকই বুঝেছি, কিন্তু তখন প্রকাশ করতে পারিনি। তাই এখন তা প্রকাশ করছি। এই বলে আমি রিয়ানকে ঘুরিয়ে তার বাম হাতটা টেনে নিজের সামনে ধরি। তারপর আমার নামের সেই জায়গাটিতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেই। তারপর ঠোঁটের কোণে মিষ্টি এক হাসি ঝুলিয়ে বলি, আপনাকে আপনার মতো না হলেও অনেক বেশি ভালোবাসি। জানি হয়তো অভিমান করে আছেন, তাই এখন দেখুন আমি তার জন্য কিউট করে সরি বলছি। সরি রিয়ান, প্লিজ মাফ করে দিন। আর হ্যাঁ, আজ কিন্তু আমি ঘুষ দিতেও রাজি। তো তাড়াতাড়ি অভিমান দূর করেন। মিষ্টি সুরে। রিয়ানার এমন ব্যবহার দেখে বেশ হাসি পাচ্ছে, কিন্তু তাও কোনো মতে ঠোঁট চেপে হাসি দমিয়ে রেখেছে। তারপর মুখে এক গাম্ভীর্য ভাব এনে বলে, কি ঘুষ দিবে শুনি? এই কথা শুনে আমি কিছুক্ষণ রিয়ানের দিকে তাকিয়ে থাকি। তারপর টুপ করে রিয়ানের ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে দূরে সরে আসি। আমার বেশ লজ্জা লাগছিল বলে পিছে ঘুরে যাই। তারপর লজ্জা মাখা কণ্ঠেই বলি, এই নেন ঘুষ। এখন খারুসগিরি না করে সুন্দরমত মাফ করে দিয়েন আর রুমে চলে এসেন। আমি ঘুমাতে যাচ্ছি। বাই, টাটা, আল্লাহ হাফেজ। এই বলে আমি আর দেরি না করে দ্রুত পায়ে রুমে চলে আসি। কেন না লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। সেখানে আর 1 মিনিট থাকলে বোধহয় আমি লজ্জায় মরেই যেতাম। রিয়ান আমার যাওয়ার দিকে তাকিয়ে হেসে দেয়। তারপর বলে, পাগলি একটা, আজ আমার রিয়ানের বউ ভাত। তার জন্য আজ সকাল সকালই উঠে পড়েছে সবাই। রিয়ান তো সেই সকাল হতেই কাজে লেগে পড়েছে। রিয়ানের অভিমানটা রাতের আধারেই কেটে গিয়েছে। সকাল থেকে প্রায় কয়েকবার রুমে এসে আমার খোঁজ নিয়ে গিয়েছে। খেয়েছি কিনা, সবকিছু গুছিয়েছি কিনা।
মেকআপ আর্টিস্টরাও এসে পড়েছে আর এসেই আমাকে সাজানোর কাজে লেগে পড়েছে। কিছুক্ষণ আগেই মেকআপ আর্টিস্টরা আমাকে সাজিয়ে চলে গিয়েছে। তারা সম্পূর্ণ সাজিয়ে দিয়ে গেলেও হাতে চুড়িটা পরিয়ে দিতে ভুলে গিয়েছিল। তাই আমি খাটের উপর বসে হাতে চুড়িগুলো পরতে থাকি। রিয়ান সকল কাজ শেষে ক্লান্ত হয়ে রুমে আসে রেডাক্তার হওয়ার জন্য। রুমে এসে রিয়ানাকে দেখে থমকে যায়। রিয়ান এক পলকে আমার দিকে তাকিয়ে আছে। আজ আমি ডাক্তার রক ব্রাউন কালারের একটা হেভি লেহেঙ্গা পরেছি। তার সাথে ডাক্তার বেস ডাক্তার মেকআপ, ঠোঁটে ডাক্তার রক ব্রাউন কালার লিপস্টিক, সাথে ম্যাচিং অর্নামেন্টস। চুলগুলো কার্ল করে একপাশে এসে রেখেছি। তার মধ্যে 3টে সাদা গোলাপ, মাথায় ঘুমটা দেওয়া। চুড়িগুলো পরা শেষে আমি উপরে তাকাতেই রিয়ানকে দেখতে পাই। সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে আমার ভ্রু দুটো কুঁচকিয়ে আসে। আমি ধীর পায়ে তার দিকে এগিয়ে যাই। তারপর তার সামনে গিয়ে ভ্রু নাচিয়ে বলি, এইভাবে টুকুর টুকুর করে কি দেখছেন? তোমাকে আনমনে। তা আমাকে নতুন করে দেখার কি হলো? তোমাকে আজ পুরা অন্যরকম লাগছে। এই রং কখনো তোমাকে পরতে দেখিনি, যার জন্য বুঝতেই পারিনি রংটাতে তোমায় এত মানায়। আপনার বউ সুন্দরী, সে রং এই পরে তাকে সেই রঙই সুন্দর লাগে। ইউ হ্যাভ টু বুঝতে হবে। ভাব নিয়ে ইউ আর জাস্ট রিয়েলি ইম্পসিবল। কেউ তোমার তারিফ করছে, তাকে তুমি থ্যাঙ্কস বলার জায়গায় তার সাথেই নিজের তারিফ শুরু করা দিয়েছ। বাহ, তাতে কি? আর এই যে খারুস সাহেব তাড়াতাড়ি রেডাক্তার হতে যান। অলরেডাক্তার 1টা বেজে গিয়েছে। আমাদের আবার যাওয়াও লাগবে। যাচ্ছি। তার আগে একটা কাজ বাকি আছে। রহস্যময় হাসি দিয়ে। কি? কৌতূহলী কণ্ঠে। রিয়ান কিছু না বলে টুপ করে আমার গালে চুমু গিয়ে বসে, তারপর শীষ বাজাতে বাজাতে কাবার ডাক্তার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করতে। আর আমি রিয়ানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকি। ওয়াশরুমের দরজা বন্ধ হতেই আমার জ্ঞান ফিরে আর আমি বলি, অসভ্য, প্রচণ্ডাক্তার পরিমাণে অসভ্য। তখনই রিয়ান ওয়াশরুমের দরজা খুলে উকি মেরে বলে, তাহলে তুমি প্রচণ্ডাক্তার পরিমাণে অসভ্য ম্যাক্স প্রো। মনে আছে তো কালকে রাতের কথা? কালকে রিয়ানকে বলতে না দিয়ে বলি, হ্যাঁ দিদা আসছি। দিদা আমায় ডাক্তার কছে বাই। এই বলে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসি। আর এদিকে রিয়ান হাসিতে গড়াগড়ি খেতে থাকে। স্টেজের মধ্যে আছি। এক এক করে সকলেই এসে দেখা করে যাচ্ছে। একটু আগে রিঙ্কি আর আরিশা এসেও দেখা করে গিয়েছে। দুইজনে তো এসে একদম আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। তারপর তাদের বিশ্ব ডাক্তার বাজিও শুরু করে যায়, কিন্তু মেহমানদের আনাগনার জ্বালায় তা বেশিক্ষণ ক্ষণস্থায়ী হয়নি। তাই তারা আপাতত দৃষ্টিতে ডাক্তারকে টু বি কন্টিনিউ এর ট্যাগ লাগিয়ে ছবি তুলতে চলে যায়। রিয়ান আমার পাশে দাঁড়িয়েই কিছু লোকজনের সাথে কথা বলছে। আমি আর চোখে তাকে দেখছি। পরনে তার ডাক্তার রক ব্রাউন কালারের ব্লেজার ডাক্তার পেন্ট, ভিতরে সাদা শার্ট, হাতে ব্ল্যাক চেইনের ঘড়ি, চুলগুলো স্পাইক করা, ঠোঁটের কোণে মিষ্টি এক হাসি। দেখতে বেশ ভালোই লাগছে। রিয়ান আমার দিকে তাকাতেই চোখে চোখ পড়ে যায়। সাথে সাথে আমি চোখ নামিয়ে নেই। একটু পর রিয়ান আমার কাছে এসে নিচু গলায় বলে, দেখবেই যখন ভালো মতো দেখ। এত লুকিয়ে দেখার কি আছে? বর কিন্তু আমি তোমারই। যখন যেভাবে ইচ্ছা দেখতে পারো।
আমি মাইন্ড ডাক্তার করব না। দুষ্টু হাসি দিয়ে। ওই আপনি জানতো সব সময় আমাকে লজ্জায় ফেলতে আপনার ভালো লাগে তাই না? লজ্জামাখা নিচু গলায়। হায়রে আমার লজ্জাবতী রে। থাক, লজ্জা পেতে হবে না, এখন আমাদের ফটো সেশন হবে, সো চল। হুহ। আরিশা এক কোণে দাঁড়িয়ে বিভিন্ন পোজে ছবি তুলতে থাকে। তখন কেউ একজন এসে ওর হাত ধরে টান দেয়। তখন আরিশা চেঁচিয়ে উঠে, এই কে রে? অতঃপর পাশে তাকিয়ে সিয়ামকে দেখে চুপসে যায়। সিয়াম অগ্নি দৃষ্টিতে আরিশার দিকে তাকিয়ে আছে, তা দেখে আরিশা ভয়ে এক ঢোক নিয়ে জোরপূর্বক হাসি টেনে বলে, হে হে আপনি? তা আপনি এইখানে কি করছেন? তোমাকে সেই কখন থেকে খুঁজছি আর তুমি এইখানে দাঁড়িয়ে মনে সুখে ছবি তুলছ। বাহ! আমাকে দ্বারা কি ঝাড়ু দেওয়াবেন নাকি যে এতক্ষণ ধরে খুঁজছিলেন? সন্দেহ চোখে। আমার মাথা। রেগে গিয়ে, মানে বলছিলাম কি কেন খুঁজছিলেন? সিয়াম রাগ দেখে চুপসে গিয়ে, বাইরে পার্কিং এরিয়াতে চল বলছি। গম্ভীর গলায়। আরিশা আর সিয়ামের মুখের উপর কথা বলার সাহস পেল না, তাই সিয়ামের পিছু পিছু চলে গেল, পার্কিং এরিয়াতে চলে যায়। পার্কিং এরিয়াতে এসে আরিশা বলে, বলেন কি বলবেন? আমার ঠিক জানা নেই কিভাবে এইসব বলতে হয় বা করতে হয়। যতটুকু জানি আর দেখেছি সেই অনুযায়ী করার চেষ্টা করছি। এই বলে এক দীর্ঘ শ্বাস নিয়ে নিজের ব্লেজারের পকেট থেকে একটা রিং বের করে হাঁটু গেড়ে বসে বলে, তোমাকে কখন কিভাবে ভালোবেসে ফেলেছি জানি না, কিন্তু এতটুকু জানি এখন তোমার ছাড়া আমি আর এক মিনিটও পারব না। তোমাকে আমি নিজের অভ্যাসের পরিণত করতে চাই। জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোমাকে পাশে চাই। নিজের নিত্যদিনের সঙ্গী হিসাবে তোমাকে চাই। তোমাকে সকলের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসার অধিকার চাই। দিবে কি আমায় সেই অধিকারটা? হবে কি তুমি আমার? উইল ইউ মেরি মি? এইসব শুনে আরিশার চোখ ছলমল করতে থাকে। খুশির যেন সকল বাঁধ ভেঙে যায়। তার বিশ্বাসই হচ্ছে না যে সিয়াম তাকে প্রাপস করেছে। সে এইবার কোনো মতে নিজেকে সামলিয়ে নিয়ে বলে, ইয়েস আই উইল। হাত এগিয়ে দিয়ে সিয়াম আরিশার হ্যাঁ শোনার সাথে সাথে ওর অনামিকা পরিয়ে দেয়, আর উঠে আরিশাকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ আ লোট আরো। আরিশাও সিয়ামকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ টু। রিঙ্কি সুন্দর এক জায়গায় দেখে দাঁড়িয়ে মনের সুখে টিকটক করছে। তু খিচ মেরি ফটো, তু খিচ মেরি ফটো প্রিয়া। আয়া আয়া। হেই মিস বকবক, হোয়াই আর ইউ স্ক্রিমিং? কানের পর্দা ফাটিয়ে দিল তো। কানে হাত দিয়ে রিঙ্কি এইবার তেরে এসে বলে, ওই মি ব্রিটিশ বান্দর, তোমার জন্য আমার কি সুন্দর টিকটক ভিডাক্তার ওটা নষ্ট হয়ে গেল। একদম পারফেক্ট হচ্ছিল, তুমি এসে সব শেষ করে দিল। আল্লাহ এই অবিচার সইত না। আল্লাহ যাতে গজব দেয় তোমার উপর। মেরা টিকটক। ন্যাকা কান্না করে। ডাক্তার রামা কুইন বিড়বিড় করে, ওই কি বললেন? আবার বলেন। কিছু না। বাই দা ওয়ে, তুমি চাইলে আমার ফোন দিয়ে টিকটক করতে পারো। আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো। টিকটক ভালো হবে। তোমার ফোন কোনো ব্রেন ডাক্তার র? আর চোখে তাকিয়ে এপেলের দিব? আবার জিগায়, এখনই দাও। সখানেক সুন্দর সুন্দর টিকটক করি। দাঁত কেলিয়ে, বাট আই হ্যাভ হা কন্ডাক্টর শন। কি তা? তাড়াতাড়ি বলো, টিকটক আমার ওয়েট করছে।
সো নাই কন্ডাক্টর শনিজ তোমাকে আমার সাথে বন্ধুত্ব করতে হবে আর আমি আর যেই কয়েকদিন ঢাকাতে আছি সেই কয়েকদিন আমায় পুরো ঢাকা সিটি ঘোরাতে হবে। কন্ডাক্টর শনটা শাড়ির মতো লম্বা আর প্যাঁচানো হয়ে গেল না। এত বড় কন্ডাক্টর শন কেউ দেয়? আমি দেই। এখন বলো কন্ডাক্টর শনে রাজি কিনা। রাজি হলে ফোন পাবে, না হলে না। রিঙ্কি কিছুক্ষণ ভাবতে থাকে। তখন ঈশান ইচ্ছে করেই ফোন বের করে টিকটক ইউজ করতে থাকে। তা দেখে রিঙ্কি নিজের লোভ সামলাতে না পেরে বলে ওঠে, আচ্ছা যান রাজি। ঈশান এইটা শুনে মুচকি হেসে হাত এগিয়ে দিয়ে বলে, ফ্রেন্ড ডাক্তার। রিঙ্কি এইবার সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। ইয়েস ফ্রেন্ড ডাক্তার। এখন মোবাইল প্লিজ। কিউট ফেস করে। ঈশান এইবার নিজে মাথায় হাত দিয়ে মনে মনে বলে, এই মেয়ে যে আস্ত এক পাগল, তা তুই বারবার ভুলে যাস কেন? সি ইজ এলিয়ান ইয়ার। ইউ যে মিস্টার ব্রিটিশ বান্দর, ফোন প্লিজ। ঈশান এইবার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে রিঙ্কির হাতে ফোন দিয়ে দেয়। রিঙ্কিকে আর পায় কে? ফোন পেয়ে শুরু হয়ে যায় তার ভিডাক্তার ও শুটিং। গাড়ি ছুটে চলেছে আপন গতিতে। গাড়িটির গন্তব্য হচ্ছে আমার বাসা। নিয়ম অনুযায়ী আজ রিয়ানকে আমার বাসায় থাকতে হবে। সেই জন্য আরিশা আর রিঙ্কি আগে থেকেই বাসা সাজিয়ে এসেছে। আর সেখানে আমাদের আপ্যায়ন করার জন্য রিঙ্কি আর আরিশার আম্মু আগে থেকেই প্রস্তুত রয়েছে। আমি রিয়ানের ঘাড়ে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি। রিয়ান এক হাত দিয়ে আমায় আগলে রেখেছে। আমি বেশ নিশ্চিন্তেই শুয়ে আছি। ঠিক তখনই গাড়িতে এক বিকট শব্দ হয় আর গাড়ি সাইডাক্তার ইলেকট্রিক পোলের সাথে গিয়ে বাড়ি খায়। সাথে সাথে গাড়ির হেডাক্তার ইট ভেঙ্গে গিয়ে সাইলেন বাজা শুরু হয়ে যায়। চলবে।